ফাইন্যান্স বিল ২০২৫, যেটা পরবর্তীতে আমাদের ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫ হবে, এর মাধ্যমে আয়কর আইন ২০২৩-এর কী কী সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে আমরা সেটা আজকে একটু দেখার চেষ্টা করব। প্রথমে আয়কর আইন ২০২৩-এর ধারা ২-এর যে সংশোধন, সেখানে কয়েকটা সংজ্ঞার সংশোধন দেখতেছি। তো আমরা সংজ্ঞাগুলো সংশোধন একটু স্কিপ করে দ্রুত মূল আমাদের যা কিছু কিছু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার আছে সেটা কিছু শেখার চেষ্টা করব। তো এখানে দেখতেছি আমরা যে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, অর্থাৎ আমাদের সংজ্ঞার আওতায় দফা ৮০-র কতে একটা নতুন দফা যোগ করা হয়েছে, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ অর্থ স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০তম দিন। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের ১৫তম দিন। পূর্বে কখনো রিটার্ন দাখিল করে নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হবার পরবর্তী ৩০ জুন। বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকুরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করে, বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করে। কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ, যা উপদফা ক, গ, ঘ এ উল্লেখিত দিন হইতে ৯০ দিনের বেশি হবে না। উপদফা ক, খ, গ, ঘ, উম এর উল্লেখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস। এরপর আমরা দেখতেছি আয়কর আইনের ধারা ৩২-এর সংশোধন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে শেয়ার হোল্ডার পরিচালক নয় এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যান্সার সংক্রান্ত চিকিৎসায় ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ, অর্থাৎ স্কোপটা বাড়ানো হয়েছে। চাকরি হতে আয়ের ক্ষেত্রে এইটা অন্তর্ভুক্ত হবে না। কিন্তু ধারা ৩৩-এ কী কী সংশোধন আনা হয়েছে আমরা জানি। মোটর গাড়ির সুবিধা যে সকল কর্মকর্তা কর্মচারীরা পায়, তারা দুইটা স্ল্যাব ছিল। ২৫০০ সিসি পর্যন্ত যদি মোটর গাড়ির সুবিধা কেউ পেয়ে থাকে তাহলে তার ১০,০০০ টাকা ছিল, এবং ২৫০০ সিসির অধিক হলে ২৫,০০০ টাকা ছিল। তো আমরা দেখলাম যে এখন এটাকে ৪টা স্ল্যাবে ভাগ করা হয়েছে। কোনো কর্মচারী যদি ১৫০০ সিসি পর্যন্ত গাড়ি ব্যবহার সুবিধা পায় তাহলে তাকে মাসিক ১৫,০০০ টাকা আয় হিসেবে ধরে নিতে হবে। ১৫০০ সিসির অধিক কিন্তু ২,০০০ সিসি পর্যন্ত গাড়ি হলে ২০,০০০ টাকা। ২,০০০ সিসির অধিক কিন্তু ২৫০০ সিসি পর্যন্ত এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ৩০,০০০ টাকা। ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ি হলে মাসিক ৫০,০০০ টাকা। এটা কিন্তু পারকুইজিট আওতায় তাকে মোটর গাড়ি প্রতি সুবিধা হিসেবে চাকরি হতে আয় হিসেবে ধরে নিতে হবে। এটা ধারা ৩৩-এ আমরা বেশ বড় একটা সংশোধন দেখলাম। এরপর ধারা ৩৪ আমরা ৩৪-এর পর আমরা ৩৭ দেখতে পারি। ৩৭-এ কী কী পরিবর্তন আসছে। ভাড়া মূল্য নির্ণয়ের যে সূত্র ছিল সেটাতে দেখতেছি আমরা আগের সূত্র ছিল আগের সূত্রতে চ ছিল, শূন্যতা চ, ক, খ, গ, ঘ, ম, চ ছিল, অর্থাৎ এবার এটাকে সংক্ষেপ করা হয়েছে। আমরা একটু দেখে নিই কী সংক্ষেপ করা হলো। তো মোট ভাড়ামূল্য নির্ণয় করার ক্ষেত্রে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, তারপরে যোগ করতে হবে উক্ত আয়বর্ষে উক্ত গৃহ সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম, ফেরতযোগ্য নিরাপত্তা জামানত, অগ্রিম ব্যতীত অন্য যে কোনো অঙ্ক বা সুবিধার অর্থমূল্য যা খ এর উল্লেখিত অঙ্কের অতিরিক্ত। গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকারের সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো অর্থ উহা যে নামে অভিহিত হোক না কেন, এরপরে শূন্যতা বাধা যা বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হলে অনুমোদনযোগ্য হবে। এটা বাদ যাবে, শূন্যতা বাধা, আর বাকিগুলো ভাড়ামূল্য নির্ধারণের জন্য যোগ হবে। এটা হলো গৃহ সম্পত্তি যদি হয়। আর গৃহ সম্পত্তি ছাড়া অন্যান্য সম্পত্তির ভাড়ামূল্যটা হবে খ যোগ গ। গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করতে হবে। অন্য কোনোভাবে উক্ত সম্পত্তি ব্যবহার হইতে অর্জিত আয় এবং উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম, ফেরতযোগ্য নিরাপত্তা জামানত, অগ্রিম ব্যতীত যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যা খ এর উল্লেখিত অঙ্কের অতিরিক্ত। এটা একটা হলো গৃহ সম্পত্তি হতে আয় যে হলে যেভাবে ভাড়ামূল্য হবে, আর গৃহ সম্পত্তি ছাড়া অন্য সম্পত্তি হলে
এইভাবে ভাড়া মূল্য নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা আমরা দেখলাম আয়কর ধারা 37-এর কি সংশোধন। এরপর আমরা দেখছি ধারা 39 একটা সংশোধন করা হয়েছে, খরচ অনুমোদনের সীমাবদ্ধতা। এখানে বলা আছে কোনো আয় বর্ষে, আগে যে উপধারা 3 ছিল সেখানে বলা ছিল যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি আয় বর্ষের অংশ বিশেষের জন্য ভাড়া প্রদান করা হয় সেই ক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। আর এই বছর বলা হচ্ছে এইটাতে উপধারা 3 যেটা প্রতিস্থাপিত হচ্ছে, কোনো আয় বর্ষে কোনো ব্যক্তি কর্তৃক স্বীয় মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে সমন্বয়যোগ্য অগ্রিম বাবদ গৃহীত অর্থের সর্বমোট 5 লক্ষ টাকা অতিক্রম করলে উক্তরূপে গৃহীত অর্থ উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে। তবে শর্ত থাকে যেই ক্ষেত্রে সমন্বয়যোগ্য অগ্রিমের অর্থ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে অগ্রিম গ্রহণের পরবর্তী 5 বছর অথবা চুক্তির মেয়াদ বা যা কম তা উক্ত সময়ের অর্থ সমন্বয় করতে হবে। গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিম বা তার কোনো অংশ উল্লেখিত সময়সীমা অতিক্রম করার পর অসমন্বয়কৃত থাকলে সেই অসমন্বয়কৃত অঙ্ক সংশ্লিষ্ট আয় বর্ষে উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া আয় হিসেবে গণ্য হবে। এরপর পরে আরও কয়েকটি উপধারা যোগ করে দেওয়া হয়েছে। কোনো আয় বর্ষে কোনো ব্যক্তি স্বীয় মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে গৃহীত অসমন্বয়যোগ্য অঙ্ক উহা যে নামে অভিহিত হোক না কেন উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হতে আয় হিসেবে গণ্য হবে। তবে শর্ত থাকে যে করদাতার ইচ্ছা অনুযায়ী উক্ত অর্থকে এমনভাবে বণ্টন করা যাবে যাতে কর নির্ধারণের উদ্দেশ্যে উক্ত প্রাপ্তির বছর এবং পরবর্তী 4 বছর সমান অংশে তা গণ্য করা যায়। এখানে আরও কয়েকটি উপধারা যোগ করা আছে, 4, 5, 6। এরপর আমরা চলে যাচ্ছি আয়কর আইনের ধারা 40-এ যে সংশোধন করা হয়েছে কৃষি হতে আয়। ব্যবসা শব্দগুলোর পরিবর্তে এখানে ব্যবসা হতে আয় খাতে প্রাপ্তি শব্দগুলো এবং কৃষি হতে আয় শব্দগুলোর পরিবর্তে কৃষি হইতে আয় খাতে প্রাপ্তি শব্দগুলো প্রতিস্থাপিত হবে। ধারা 41-এ সংশোধন করা হয়েছে বিশেষ কৃষি আয়। এরপরে 46 আমরা একটু দ্রুত যাই। ধারা 46-এ আগে কী ছিল আমরা একটু দেখি। ধারা 46 আগে ছিল বিশেষ ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্র। এখানে আগের যে উপধারাগুলো ছিল 46-এর উপধারা, সেখানকার উপধারার সাথে 10টা উপধারা 10 পরিবর্তন করা হয়েছে। ধারা 180-এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে আয় বর্ষে রিটার্ন দাখিল করা হয়েছে তার পরবর্তী 5 আয় বর্ষের মধ্যে যে কোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি ব্যবসা সংশ্লিষ্ট আয় বর্ষে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে 49, 51-তে কিছু সংশোধন আছে। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া এর আওতায় এখানে অনেকগুলো তথ্য সংশোধন করা হয়েছে। যেমন দফা গ যদি দেখি, দফা ঘতে ছিল আমাদের পার্কুইজিটের 10 লক্ষ টাকা যেটা ছিল পার্কুইজিট 20 লক্ষ টাকার অতিরিক্ত ব্যয়টা এটা অনুমোদনযোগ্য হবে না পার্কুইজিট। এরপরে আমরা দেখতেছি উমোদের চেঞ্জ রয়্যালটি লাইসেন্স, এখানে 10% যেটা ছিল সেটা 15% করে দেওয়া হয়েছে। আচ্ছা, উমো গেল। তারপরে ঢতে আগে ছিল কি, ঢতে আগে ছিল কাঁচামাল বাবদ যে কোনো অঙ্কের পরিশোধ ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হলে অন্য কোনো মাধ্যমে পরিশোধ হইলে 5 লক্ষ টাকার অতিরিক্ত যেটা পরিশোধ। আচ্ছা, এখন এই পরিবর্তে বলা হয়েছে যে আচ্ছা, ঢতে বলা হয়েছে এবং কাঁচামাল ব্যতীত অন্য প্রকার ব্যয় বাবদ মোট পরিশোধের 50% অধিক ব্যাংকিং মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমে পরিশোধ হয়ে থাকলে অন্য মাধ্যমে পরিশোধিত মোট অঙ্কের 25% সেটা অনুমোদনযোগ্য হবে না। আচ্ছা, তো আমরা 55 দেখলাম ব্যবসা হতে আয়ের অংশগুলো। এরপর দেখতেছি ধারা 65-তে একটু সংশোধন আছে। 65-তে আগে ছিল কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া। তো এখানে একটু কি বলা আছে দেখি। এখানে নতুন করে আগে ছিল গ পর্যন্ত, এবার ঘ অ্যাড করা হয়েছে কি, উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হলে এবং এই আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হলে উক্ত ব্যয়, অর্থাৎ টিডিএস কর্তন করা হয় না, সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ব্যয়টাই অনুমোদনযোগ্য হবে না, এটার উপরে আমাদের ট্যাক্স চলে আসবে।
আচ্ছা, এরপর দেখি ধারা ৬৬-তে অন্যান্য উৎসের আয়। ধারা ৬৬-তে বলা হয়েছে আগে যে ধারাগুলো ছিল অন্যান্য উৎসের আয় দেশের পরিবর্তে পরিচালকভাবে গোষ্ঠী বা পলিসি হইতে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ বা সুবিধা উহা যে নামে অবহিত হোক না কেন। গোষ্ঠী বা পলিসি থেকে যদি কোনো অর্থ বা সুবিধা পায় তাহলে এটা আয় হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে চ আছে ক থেকে চ বর্ণিত খাতের অধীন শ্রেণীভুক্ত হয় না এরূপ কোনো উৎসের আয়। তো এটা ধারা ৬৬, এটাকে বলা হয় অন্যান্য উৎসের আয় থেকে কী যাবে। এটা কিছু অন্য উৎসের আয় কিছু খাত বাড়ানো হয়েছে। এরপর দেখতেছি ধারা ৬৭-তে সংশোধন আছে। আচ্ছা, ৬৭-তে তাহলে আগে কী ছিল? ৬৭-তে আগে ছিল অন্যান্য উৎসের আয়ের বিশেষ ক্ষেত্র, সেখানে কিছু চেঞ্জ করা হয়েছে। এরপরে ৭২ ধারা দেখতেছি, ৭২ ধারা, এরপরে ৭৩ ধারা ৭৩-এ কী পরিবর্তন হয়েছে দেখি। আগে ধারা ৭৩ ছিল কোম্পানি ইত্যাদি কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল। তো এটার ক্ষেত্রে বলা হয়েছে দেখি, স্বাভাবিক ব্যক্তি কোম্পানি ইত্যাদি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল। স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত যে কোনো ব্যক্তি বা দীর্ঘমেয়াদী চুক্তি হইতে আয় প্রাপ্ত যে কোনো ব্যক্তি আয় বর্ষে রিটার্ন দাখিলের সাথে নিরীক্ষাকৃত আয় বিবরণী এবং নিরীক্ষাকৃত আর্থিক বিবরণীসমূহের একটি অনুলিপি এই মর্মে প্রদান করবে যে এটা আইএফআরএস ফর এসএমই এবং বাংলাদেশের বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়েছে এবং নিরীক্ষাকৃত বিবরণীসমূহ প্রস্তুত ও দাখিল করা হয়েছে। বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে, আইএসএ অনুসারে নিরীক্ষা করা হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কখন প্রযোজ্য হবে না? ৫ কোটি টাকার গ্রস প্রাপ্তি রয়েছে, অনধিক ৫ লক্ষ টাকা এর কোনো ফার্ম, ট্রাস্ট, ব্যক্তিসংঘ, ফাউন্ডেশন, সমবায় সমিতি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যা কেবল প্রাথমিক এবং প্রাক প্রাথমিক শিক্ষাদানে নিয়োজিত, এদের ক্ষেত্রে লাগবে না। বাকিদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এটা দাখিলের একটি অনুলিপি এই মর্মে প্রদান করতে হবে। আচ্ছা, ধারা ৭৫ একটা সংশোধন দিয়েছি। ধারা ৭৫ অসম্পূর্ণ ভুল হিসাব থাকলে সেটা একটা সংশোধন কর অব্যাহতি। ধারা ৭৬ একটা গুরুত্বপূর্ণ ধারা। তো এখানে কি পরিবর্তন আসলে আমরা দেখলাম, এটা সম্পূর্ণ প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। তো কর অব্যাহতি হলো সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো শ্রেণীর ব্যক্তিকে বা কোনো শ্রেণীর যে কোনো আয়কে কর অব্যাহতি প্রদান করতে পারবে। আচ্ছা, যেক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসেবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে উক্তরূপ অন্য আইনে বা আইনগত দলিল যাই থাকুক না কেন, উপধারা ১-এর অধীন জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হলে উক্তরূপ বিধান কার্যকর হবে না। অর্থাৎ অন্য আইন দ্বারা অব্যাহতি পাচ্ছেন, কিন্তু এটাকে প্রজ্ঞাপন দ্বারা আবার একটা প্রজ্ঞাপন করে নিতে হবে অব্যাহতি নিতে গেলে। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো কর অব্যাহতি বাতিল করতে পারবে। এই আইনের অধীন কোনো কর অব্যাহতি ভূতাপেক্ষাভাবে প্রদান করা যাবে না। ধারা ১৬৬ এবং ধারা ১৬১-র বিধানবলী পরিপালনপূর্বক রিটার্ন দাখিলের ব্যর্থতায় কোনো ব্যক্তির আয় কোনো কর বর্ষে কর অব্যাহতিপ্রাপ্ত হবে না। আচ্ছা, আরও কিছু চেঞ্জ দেখতেছি, আমরা একটু দ্রুত আগাই। আচ্ছা, আর ৭৮-এ সংশোধন, ৮০, ৮৬, ৮৮-তে সংশোধন আছে দেখতেছি। আচ্ছা, এরপরে ৯১ সংশোধন আছে। ধারা ৯১-তে আগে কী ছিল? ধারা ৯১ স্পর্শাতীত সম্পত্তির অর্থ পরিশোধের ক্ষেত্রে যে কর্তন, এটা অনধিক 20% করকর্তন করিবেন, বিতরণ 10% করকর্তন করিবেন বলা আছে। আচ্ছা, ৯৫-তে সংশোধন আছে। ৯৫-তে আগে ছিল ট্রাভেল এজেন্সির কথা। ৯৭-তে সংশোধনের কথা বলা হয়েছে। ৯৭ স্থানীয় ঋণপত্রের কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের উপধারা 1% পরিবর্তে 1.5% চিহ্নগুলি প্রতিস্থাপিত হবে বলা আছে। স্থানীয় ঋণপত্রের কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ হতে কর্তন। ৯৭-তে সংশোধন। এরপর আরও কিছু সংশোধন। ৯৮-তে সংশোধন আছে। ১০২-এর সংশোধন আছে। ১০২ ধারাটা গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে নিই। ১০২ ধারা হলো সঞ্চয় আমানত, স্থায়ী আমানত ইত্যাদি হতে কর কর্তন। এই ক্ষেত্রে উপধারা ১-এ উল্লেখিত সারণী নিম্নরূপ হারে প্রতিষ্ঠিত হবে। কীভাবে প্রতিষ্ঠিত হবে? ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে 20%। আচ্ছা, তাহলে কী পাওয়া গেল? ট্রাস্ট, ব্যক্তিসংঘ, কোম্পানির ক্ষেত্রে 20% হবে, অন্যান্য ক্ষেত্রে 10% কর কর্তনের হার। আচ্ছা, এরপর উপধারা 2-এর পরিবর্তে কী উপধারা হবে?
যেই ক্ষেত্রে কোনো আয় বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তন প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করা যোগ্য, সেই ক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে ক্ষেত্রমধ্যে এই মর্মে সনদ প্রদান করবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যা হইতে এই ধারার অধীন কর কর্তন করতে হবে উহা কর কর্তন ব্যতি রেখে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য। বোর্ড থেকে একটা সনদ নিতে হবে। এরপর দেখতেছি 104 নিবাসীর সুদ আয় হতে কর কর্তন। এখানে নিবাসীর সুদ আয়ের ক্ষেত্রে এখানে স্কোপটা বাড়ানো হয়েছে কি, যেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি, ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে কোনো ঋণ বা ঋণ গ্রহণের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধ করেন, সেই ক্ষেত্রে উক্ত সুদ বা মুনাফা পরিশোধকালে নির্দিষ্ট ব্যক্তি সুদ বা মুনাফার উপর 10% হারে কর কর্তন করবেন। আচ্ছা, এরপরে 106তে একটু সংশোধন আছে। 6তে কী ছিল? 106তে সিকিউরিটিসের সুদ হতে কর কর্তন। এখানে সিকিউরিটি সুদ হচ্ছে 5% ছিল, সেটাকে আমরা এখানে দেখতেছি আমরা 10% করে দেওয়া হয়েছে সিকিউরিটি সুদ। 109 ধারা সংশোধন করা হয়েছে। 109তে ছিল, আমরা দেখি 109তে ভাড়া হতে উৎসে কর কর্তন। আমরা দেখতেছিলাম ভাড়া হতে উৎসে কর কর্তন, ভাড়া পরিশোধকালে যেটা 5% ছিল সেটা কিন্তু এখন 10% হারে উৎসে কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, 5% থেকে 10%। আচ্ছা, এটা দেখে নিলাম। বাতিল না হওয়া ভাড়া হতে কর্তযোগ্য হয় না, ওই যে এটা আলাদা একটা যে ক্ষমতা দেওয়া থাকে সেটা। 110-এ কী দেখতেছি? 110-এ কী ছিল? কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন, সেক্ষেত্রে আগে ছিল 5%, সেটা 10% প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, এরপর 114-তে কী ছিল? 114 হলো বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন। এর 114 উল্লেখিত 6%, জায়গায় এটা 4% সংখ্যা চিহ্ন বন্ধনী সংখ্যা, অর্থাৎ বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে যে কর কর্তনের রেটটা ছিল সেটা কিন্তু 6% থেকে 4% করা হচ্ছে। এরপর 116তে ছিল বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হইতে কর কর্তন, সেক্ষেত্রে আগে ছিল 10%, এটা 7.5% করা হয়েছে। 117 ধারা পরিবর্তন করা হয়েছে, লভ্যাংশ হতে কর কর্তন। শেয়ার হোল্ডার শব্দের পরিবর্তে বা ইউনিট হোল্ডারকে শব্দগুলো বসবে আর কি। আচ্ছা, এটা গেল। 119-এ আছে অনিবাসী হতে কর কর্তন। উক্তের ধারা 119-এর উপধারা 6 বিলুপ্ত হবে। উপধারা 6তে কী ছিল? প্রেরিত অর্থ এই ধারাদের উৎসে কর কর্তন প্রযোজ্য হবে না, যেখানে আরবিট্রেশন ফি, হজ বাবদ প্রেরিত অর্থ, প্রায়োরিটি পাস বাবদ অর্থ সব এগুলো ছিল, এগুলো এই ধারাটা বাদ করে দেওয়া হয়েছে। এরপর 124, 125 ধারার 128 ধারার সংশোধন দেখতেছি। 131, 32 দেখতেছি। 135 ধারা সংশোধন আছে। 135-এ কী আছে দেখে নিই আমরা একটু। 135 ধারা সিকিউরিটিস হস্তান্তর হতে কর সংগ্রহ, সেখানে একটু পরিবর্তন আছে। 136-এ ছিল স্টক এক্সচেঞ্জের শেয়ার স্থানান্তর হইতে কর সংগ্রহ, সেটার পরিবর্তন আসছে। 137 ধারায় আছে স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হতে কর সংগ্রহ 0.05%। এরপর 138 দ্বারা যেটা থাকে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর সংগ্রহ, যেগুলো বাণিজ্যিকভাবে মোটরযান পরিচালিত হয় সেটার যে উৎসে কর অগ্রিম করের হার সেটা একটু চেঞ্জ করা হয়েছে। একটা টেবিল দেখতেছি, আমরা একটু দ্রুত আগাচ্ছি। আচ্ছা, এবার দেখতেছি উপধারা 4-এ কী বলা ছিল? অগ্রিম কর সংগ্রহ করা হবে না যদি মোটরযানটি কী হয়? সরকার বা সরকারের স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম, কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশের কোনো কূটনীতিক মিশন, জাতিসংঘ বা ইয়ার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ, বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীজন এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ 166-র উপধারা 2 অনুসারে রিটার্ন দাখিল করতে হতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ অগ্রিম কর পরিশোধ করতে হবে না মর্মে বোর্ড হতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান। তো এই ক্ষেত্রে ওই অগ্রিম করটা নাই, যেটা যে মোটরযানের ক্ষেত্রে দেখলাম। এরপর 142, 44, 147 ধারার পরিবর্তনগুলো দেখলাম। 152, 153 ধারা। 153 ধারায় কী ছিল আমরা যদি একটু দেখি। 153 ধারায় ছিল ব্যক্তিগত মোটরযান মালিকদের সাথে অগ্রিম কর সংগ্রহ। আচ্ছা, এখানে উপধারা 2টা পরিবর্তন করা হয়েছে। কোনো স্বাভাবিক ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সাথে যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হলে উক্ত ব্যক্তিকে একের অধিক প্রতিটি মোটরযানের জন্য 50% হারে
অধিক হারে কর পরিশোধ করতে হবে। আচ্ছা, একাধিক হলে অধিক হারে একাধিক গাড়ি থাকলে এইটা প্রযোজ্য হবে। আর কখন এই অগ্রিম করটা দিতে হবে না সেই তথ্যটা দেওয়া আছে উপধারা সংযুক্ত করে দেওয়া আছে 162, 163-তে কিছু পরিবর্তন দেখতেছি। আমরা জানি 163 হলো ন্যূনতম কর। এখানে এটা গুরুত্বপূর্ণ এবং এটার হিসাবটা অনেক সময় আমরা একটু জটিল করে ফেলি, তো এটা একটু সময় নিয়ে আমরা আরেকদিন দেখব। ন্যূনতম করের যে বিধিটা চেঞ্জ করা হয়েছে, এখানে ন্যূনতম কর কীভাবে হিসাব করতে হবে। তো এখানে আমরা যে আগের টেবিলটা দেখতেছিলাম সেই টেবিল থেকে আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি। অন্যান্য ক্ষেত্রে যেটা আগে 0.60% বা ছিল সেটা গ্রস প্রফিটের 1% করে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটা তথ্য আছে, এই টেবিলের পরে এই রেটটা দেওয়া আছে। আর আরও যে উপধারাগুলো ছিল এর সাথে, সেই উপধারাগুলো এখানে একসাথে এই উপধারার সাথে চেঞ্জ করে বা প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা 11তে আমরা দেখতেছি এই ধারা অধীন অন্য যাই থাকুক না কেন নিম্নবর্ণিত সারণীর কলাম 2-এ উল্লেখিত উৎস হতে অর্জিত আয়ের বিপরীতে 3-এ উল্লেখিত দ্বারা উৎসে কর্তৃত বা সংগৃহীত করের পরিমাণকে উল্লেখিত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর বর্ষে উক্ত আয়ের চূড়ান্ত কর দেয়। এই কয়টা খাত চূড়ান্ত কর দেয় কী কী? আয়করের ধারা 30-এ উল্লেখিত আয়ের জন্য এই আইনের অংশ 7-এর অন্তর্ভুক্ত সকল ধারা, এই আইনের 166-এর উপধারা 2-এর অধীন রিটার্ন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের। আয়কর আইনের ধারা 30-এ উল্লেখিত আয় খাত, 30-এ কী ছিল? 30-এ যে খাতগুলো এই আইনের মানে যারা রিটার্ন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত তাদের জন্য যতটুকু কর্তন করা হবে সেটাই যারা চূড়ান্ত কর দেয়। সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা 105 ধারায় কর্তন করা হয়, এটা যে কোনো স্বাভাবিক ব্যক্তির চূড়ান্ত কর দেয়। সম্পত্তি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হতে অর্জিত মূলধনী আয়, এটাও যে কোনো স্বাভাবিক ব্যক্তির জন্য চূড়ান্ত কর দেয়। রপ্তানির বিপরীতে নগদ ভর্তুকি, এটাও যে কোনো ব্যক্তির চূড়ান্ত কর দেয়। সম্পত্তি হস্তান্তর হতে অর্জিত মূলধনী আয়, যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য এটা চূড়ান্ত কর দেয়। এরপর আরও কিছু চেঞ্জ দেখতেছি। এখন হলো আমাদের আরেকটা যে শিকার আছে এখানে 166 ধারা, যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা অনেক সময় আগ্রহ থাকে যে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক কি না। তো সেই ক্ষেত্রে দেখতেছি রিটার্ন দাখিলের ক্ষেত্রে বাধ্যতামূলক হবে না কাদের জন্য, সেই ধারাটা প্রতিস্থাপন করা হয়েছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যা মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং যার ইংরেজি ভার্সন কারিকুলাম নাই, এদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়। সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্থানীয় কর্তৃপক্ষ, ক্যান্টনমেন্ট বোর্ড, কোনো আইন সরকারি আদেশ দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো সংস্থা, কর্তৃপক্ষ, কমিশন, ইনস্টিটিউট, বোর্ড, একাডেমি বা অনুরূপ সংস্থা যারা কোনোরূপ বাণিজ্যিক পরিচালনা করে না এবং যাদের পরিচালন ব্যয়ের আংশিক বা সম্পূর্ণ নির্বাহের জন্য সরকার হইতে নিয়মিত তহবিল প্রাপ্ত হয়। এতিমখানা, অনাথ আশ্রম এবং ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান, কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি নাই, তহবিল বোর্ড কর্তৃক বা সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করা হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ, এদেরকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হবে না। এরপরে দেখতেছি 169-এর সংশোধন আছে, রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী, সেখানে বেশ কিছু সংশোধন আনা হয়েছে। এরপরে ধারা 170-এর সংশোধন আছে, স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল। ধারা 166-এর অধীন রিটার্ন দাখিলের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এরূপ সকল ব্যক্তি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট কর বর্ষের মধ্যে ধারা 168-এর অধীন স্বনির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন। আচ্ছা, এরপরে আছে রিটার্ন দাখিলের সময় ও আয়কর পরিশোধ কি আছে। আগের ধারা 171-কে আমরা এখানে দেখতে যে প্রতিস্থাপন করা হয়েছে। প্রত্যেক করদাতাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা এর পূর্বে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা এর পূর্বে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা 173 অনুযায়ী আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা 174-এর অধীন আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, আরও কিছু চেঞ্জ দেখতেছে। রিটার্ন দাখিলের পরে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা। ধারা 166 রিটার্ন দাখিলের বাধ্যতা রয়েছে। এরূপ কোনো করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা এর পূর্বে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে এই আইনের অধীন অন্যান্য বিধানে উদ্ভূত দায় অক্ষুণ্ণ রেখে নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারণ ও প্রদেয় হবে। যেটা বলা হয়েছে মোট প্রদেয় কর, এর সাথে আমরা দেখতেছি
যে একটা জরিমানার রেট আছে, ওই ফর্মুলা দিয়ে এটা গুণ করে হিসাবটা করতে হবে এই নতুন রেট অনুসারে। এরপর 175 একটা সংশোধন দেখতেছি, 177 সংশোধন আছে। আচ্ছা, 177 কী ছিল আগে একটু দেখি। 177 উৎসে করে রিটার্নের যে বিষয়টা সেটা ছিল। আচ্ছা, উৎসে করে রিটার্নের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে উপধারা 1-এর দফা ক এর পরিবর্তে একটু চেঞ্জ করা হয়েছে। সরকারের মন্ত্রণালয়, বিভাগ পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপিও কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যে কোনো কোম্পানি। আচ্ছা, আর উপধারা 3-এর পরিবর্তে যে নতুন 3 অ্যাড করে দেওয়া হয়েছে, এটা হলো উপধারা 3-এর অধীন পূর্ববর্তী 3 মাসের জন্য, 3-এর অধীন পূর্ববর্তী 3 মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করতে হবে: 25 অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 25 জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 25 এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 25 জুলাই, এপ্রিল, মে, জুন। তাহলে আমরা যেটা আগে উপধারা 1-এ দেখেছিলাম, উপধারা 177-এ আমরা নিয়ম আয়কর আইনের যে প্রতি মাসের 15 তারিখের মধ্যে প্রতি মাসের পূর্ববর্তী মাসে রিটার্ন দিতে হবে, সেটা কিন্তু এখন স্পেসিফিক করে দেওয়া হয়েছে কোন তারিখের মধ্যে 3 মাস করে একটা সুযোগ দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা আমরা প্রস্তাবনা দেখলাম। যদি সাপ্তাহিক ছুটিতে থাকে পরবর্তী কর্মদিবস, সেটা তো আমরা দেখে নিলাম। তাহলে 177-এর পরিবর্তনটা আমরা দেখলাম। 180, 182 অডিট বিষয়ে কিছু পরিবর্তন আসছে। 183, 185 দেখতেছি, 93, 195 বেশ অনেক পরিবর্তন আছে। আমরা একটু স্কিপ করে যাচ্ছি, দ্রুত আগাচ্ছি। তো এরপরে 100, 212 সংশোধন, 14, 21, 23, 232 বেশ কিছু সংশোধন আছে। এবার আসি আমরা আরেকটা বিষয়, 264, যেটা আমরা গুরুত্বপূর্ণ ধারা হিসেবে দেখি। 264 ধারাটা সবাই জানতে হয়, কারণ রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে কখন, এটা নিয়ে অনেকেই জানার আগ্রহ থাকে যে রিটার্ন দাখিলের প্রমাণ কখন থেকে দাখিল করতে হবে। আগের যে 264 সেটা আমরা একটু দেখে দিচ্ছি। রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা, এক্ষেত্রে যে রিটার্ন দাখিল করতে হবে উপধারা 3, সেটার বেশ চেঞ্জ আমরা আজকে দেখব। 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে গেলে লাগবে পরিচালক, স্পন্সর, আমদানি নিবন্ধন সনদ, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স, সাধারণ বিমা তালিকা সার্ভেয়ার লাইসেন্স। এখানে অনেকগুলো তথ্য আছে। বিভিন্ন প্রফেশনালদের জন্য লাগবে, ক্যান্টনমেন্ট বোর্ড অ্যাপার্টমেন্টের জন্য লাগবে, রেজিস্ট্রার হিসেবে যে এই আইন অনুসারে যদি রেজিস্ট্রার হিসেবে নিবন্ধন বা লাইসেন্স চাই সেক্ষেত্রে লাগবে। আমরা সবগুলোতে না পড়ে বেশ কিছু আইটেম দিতে, সিটি কর্পোরেশনের আবাসিক গ্যাস সংযোগে লাগবে। এটা হলো রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা, এই বিষয়টা দেখতেছিলাম। নৌযান পরিবহন কোম্পানি, এজেন্সি, আপনার ঋণপত্র খোলার জন্য লাগবে। এই যে আরও কিছু আছে, 10 লক্ষ টাকার মেয়াদে আমানত খোলায় ও বহাল রাখতে। তাহলে আমরা শিখলাম এফডিআর করার ক্ষেত্রে যদি 10 লক্ষ টাকার বেশি এফডিআর করতে হয় তাহলে কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। 10 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের জন্য রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। আমরা কিন্তু আগে জানতাম 5 লক্ষ টাকা, সেটা কিন্তু এখন 10 লক্ষ টাকা হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটু জাস্ট দেখার জন্য, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্য কর্মরত ব্যক্তি বেতন বাদে 10ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদা গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের বেতন ভাতা পেতে হলে তাকে অবশ্যই আয়কর রিটার্নের প্রমাণপত্র থাকতে হবে। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য কর্তব্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মাধ্যমে মোবাইল ফোন কমিশন এগুলো লাগবে। বিমা কোম্পানি, এনজিও আমদানি রপ্তানির জন্য বিল অফ এন্ট্রি দাখিল করে এবং ব্যক্তির নিকটের এলাকায় বাড়ি ভাড়া লিজ প্রদানকারী পণ্য হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহ লাইসেন্স গ্রহণ নবায়নে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সম্বলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এই ক্ষেত্রগুলোতে নাম এবং টিন নাম্বার, টিআইএন সম্বলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই হবে। আচ্ছা, তো আমরা কিন্তু বেশ কিছু চেঞ্জ দেখলাম। কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে, আর কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে টিন সম্বলিত প্রত্যয়নপত্র দিলে কিন্তু এটা আমাদের পারপাসটা সার্ভ হবে। তো আমরা এটা দেখলাম হলো 264।
আচ্ছা, আমরা এখন আরও অল্প একটু সময় দেখব, সেটা হলো আমাদের যে তফসিলগুলো আছে সেখানকার কী পরিবর্তন আমরা দেখলাম সেই বিষয়টা একটু আমরা দেখে নিচ্ছি। কৃষি হতে আয়, এটা কৃষি হতে আয় প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এটা দেখলাম। আচ্ছা, এটা কি দেখতেছি আমরা একটু প্রথম থেকে দেশে ষষ্ঠ তফসিল এটা খুঁজতেছিলাম। ষষ্ঠ তফসিলে কী কী সংশোধন আছে আমরা জানি। ষষ্ঠ তফসিলটা হলো কর অব্যাহতি রেয়াত ও ক্রেডিট। এখানে অনেকগুলো অংশ আছে। অংশ আয়, মোট আয় পরিগণনা হতে বাদ। মোট আয় পরিগণনা হতে বাদের যে আইটেমগুলো আছে এর মধ্যে আমরা দেখতেছি বেশ কয়েকটা আইটেমের মধ্যে একটা আইটেম দেখি দফা 20 পরিবর্তন হলো। দফা 20-এ আগে কী ছিল? দফা 20-এ আগে ছিল কৃষি হতে আয় খাতভুক্ত, আগে যেটা ছিল সেটাকে পরিবর্তন করে কৃষি হতে আয় খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তির কৃষি হতে আয় এবং আর্থিক পরিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে। কোনো ব্যক্তির কৃষি হতে আয় খাতের 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত কৃষি হতে আর্থিক আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে। এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা আগের থেকে একটু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের মোট আয় পরিগণনা থেকে বাদ কিন্তু আমরা দেখতেছিলাম। এবারে দেখি দফা 27। দফা 27-এ চাকরি হতে আয় 4,50,000 টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে। অর্থাৎ আগে 4.5 মোট আয় হিসাব করার পরে 4.5 লক্ষ টাকা বাদ, অথবা 1/3 এখন সেটা 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত বাদ যাবে আর কি। আচ্ছা, আর্থিক পরিষেবা আয় ব্যতীত অন্য কোনো খাতে আয় এদের এটা দেখলাম। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হলাম যে আমরা যে মূল বেতনের 1/3 অথবা 4,50,000 টাকা এই যে হিসাবটা করি সেক্ষেত্রে খেয়াল রাখবো মূল বেতনের 1/3 অথবা 5 লক্ষ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেই বিষয়টা আসবে। আমরা কর অব্যাহতি রেয়াত ইত্যাদি দেখতেছিলাম। দফা 35-এ দেখতেছি কিছু চেঞ্জ 36 আছে। সপ্তম তফসিলের কিছু সংশোধন আছে। আমরা জানি সপ্তম তফসিলটা হলো এখানে দেওয়া আছে বিশেষ কর হার। বিশেষ কর হার এখানে মূলধনী আয় হিসেবে পরিণত হয় এরূপ আয় নিম্নবর্ণিত খরপিত হবে। কোম্পানি তহবিল ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয় 15%। কোম্পানি তহবিল ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতার স্টাফ এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটি লেনদেন হতে অর্জিত মূলধনী আয়ের 15%। কোম্পানি তহবিল ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতার স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটি লেনদেন হতে অর্জিত মূলধনী আয় ব্যতীত অনুমূলধনী আয়ের ক্ষেত্রে যেই ক্ষেত্রে মূলধনী সম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক 5 বছরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয় সেই ক্ষেত্রে এরূপ মূলধনী আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। মোট আয়ের উপর নির্মিত হার হবে।